আজকে আমরা কথা বলবো মাইকেল লুইসের লেখা অসাধারণ একটা বই ফ্ল্যাশ বয়েজ নিয়ে। এটা এমন এক গল্প যা ওয়াল স্ট্রিটের ভেতরের গতি আর প্রযুক্তির এক অন্যরকম, বলা যায় এক অন্ধকার দিক আমাদের সামনে তুলে ধরে। একবার ভাবুন তো, ব্যাপারটা কেমন হবে যদি স্টক মার্কেট সবসময় আপনার চেয়ে এক কদম এগিয়ে থাকে, যদি এমন হয় যে আপনি কিছু করার আগেই কেউ আপনার চালটা জেনে যাচ্ছে। রয়্যাল ব্যাংক অফ কানাডার একজন ট্রেডার ব্র্যাড কাতসুমারার জন্য এটা কিন্তু কোনো মন গড়া অনুভূতি ছিল না। এটা ছিল তার প্রতিদিনকার এক কঠিন বাস্তবতা। তিনি নিজের চোখেই দেখছিলেন যে কোথাও একটা বড়সড় গড়বড় হচ্ছে। তো চলুন গল্পের শুরু থেকে শুরু করা যাক, কিভাবে মার্কেটের এই অদৃশ্য সমস্যাটা প্রথম সবার চোখে পড়ল। ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত আর হতাশাজনক। ব্র্যাড যখনই একগাদা শেয়ার কেনার জন্য স্ক্রিনে দাম দেখছেন আর সাথে সাথে বাই বাটনে ক্লিক করছেন, ঠিক সেই ন্যানোসেকেন্ডে দামটা বদলে যেত। তার অর্ডার হয়তো অল্প কিছু পূরণ হতো, কিন্তু বাকি শেয়ারগুলো চোখের পলকে উধাও হয়ে যেত। তার মনে হচ্ছিল কেউ যেন কাঁধের উপর দিয়ে উকি দিয়ে তার অর্ডারটা দেখছে আর তার আগেই চালটা দিয়ে দিচ্ছে। তাহলে কে ছিল এই অদৃশ্য শত্রু? কারা ছিল ওয়াল স্ট্রিটের এই গতির দানবেরা? চলুন এবার তাদের মুখোশটা খোলা যাক। এই পুরো রহস্যের পেছনে ছিল একটা জিনিস, যার নাম হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা সংক্ষেপে HFT। এর মানে হল প্রচণ্ড শক্তিশালী কম্পিউটার আর জটিল সব অ্যালগোরিদম ব্যবহার করে অবিশ্বাস্য দ্রুত গতিতে, মানে চোখের পলক ফেলারও আগে, শেয়ার কেনা বেচা করা। আর এই অবিশ্বাস্য গতির জন্য তারা কিন্তু সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করত না। তাদের হাতে ছিল বিশেষ সব অস্ত্রশস্ত্র, যেমন আল্ট্রা ফাস্ট ফাইবার অপটিক কেবল, একেবারে স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ের ভেতরে বসানো কম্পিউটার সার্ভার, আর এমন সব স্মার্ট অ্যালগোরিদম যা বড় কোনো অর্ডার আসার আগেই তার আঁচ পেয়ে যেত। এর ফলে তারা 1 সেকেন্ডে হাজার হাজার বার কেনাবেচা করতে পারত। ভাবা যায়, এই পুরো খেলাটা কিন্তু সেকেন্ডে না, মিলি সেকেন্ডে হচ্ছিল। মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়। মানুষের চোখের পক্ষে যা বোঝা প্রায় অসম্ভব। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ডিজিটাল ফ্রন্ট রানিং। যদি সহজ করে বলি, ব্যাপারটা অনেকটা এরকম: ধরুন আপনি একটা কনসার্টের শেষ টি শার্টটা কিনতে যাচ্ছেন, কিন্তু লাইনে আপনার ঠিক সামনে থাকা একজন আপনার মতলব বুঝে ফেলে আর আপনার আগেই সেটা কিনে নেয়, শুধুমাত্র আপনার কাছেই একটু বেশি দামে ওটা বিক্রি করার জন্য। HFT ফার্মগুলো ঠিক এই কাজটাই করছিল, তবে ডিজিটাল দুনিয়ায়। তো যখন ব্র্যাড আর তার টিমের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল যে সিস্টেমটা আসলে ভেতর থেকে রেগড, তারা ঠিক করল এভাবে চলতে দেওয়া যায় না। তারা এর বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। তাদের কাছে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছিল যে সাধারণ বিনিয়োগকারীদের সাথে রীতিমতো প্রতারণা চলছে, আর তাই তাদের ওই হাই পেইং জব, মোটা মাইনের চাকরি ছেড়ে দিল। ভাবুন একবার, কেন? কারণ তারা নিজেরাই একটা একটা ন্যায্য স্টক এক্সচেঞ্জ বানানোর মতো ঝুঁকিপূর্ণ মিশনে নেমেছিল। তাদের সমাধানটা ছিল একই সাথে যেমন সহজ তেমনই জিনিয়াস। তারা এমন একটা সিস্টেম বানালো যা দিয়ে আলোর গতিকে একটুখানি স্লো করে দেওয়া যায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পার্থক্যটা তাহলে কি ছিল? দেখুন, পুরনো সিস্টেমে স্পিডই ছিল সবকিছু। যার গতি বেশি সেই জিতবে। মানে HFT ফার্মগুলো সবসময় এক ধাপ এগিয়ে থাকত। কিন্তু তাদের নতুন সিস্টেম IEX একটা ছোট্ট স্পিড বাম্প বসিয়ে দিল, একটা বাধা। আর এটাই ওই গতির অ্যাডভান্টেজটা পুরোপুরি শেষ হয়ে গেল। মার্কেটটা হয়ে উঠল সবার জন্য সমান, একটা লেভেল প্লেয়িং ফিল্ড। আচ্ছা, এই স্পিড বাম্প জিনিসটা আসলে কাজ করে কিভাবে? খুবই ইন্টারেস্টিং। যখন কোনো অর্ডার তাদের এক্সচেঞ্জে আসে, সেটাকে সোজা পথে না পাঠিয়ে 38 মাইল লম্বা একটা প্যাঁচানো ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে ঘোরানো হয়। এই লম্বা পথ ঘুরে আসতে মাত্র 350 মাইক্রোসেকেন্ডের একটা ছোট্ট বিলম্ব তৈরি হয়। আর এই অতি সামান্য দেরিটাই যথেষ্ট ছিল ওই দ্রুতগতির অ্যালগোরিদমগুলোকে থামিয়ে দেওয়ার জন্য। ফলে সব অর্ডার একদম একই সময়ে এসে পৌঁছাত। তো এ পুরো অবিশ্বাস্য গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর থেকে বেশ কিছু বড় শিক্ষা কিন্তু পাওয়ার আছে। প্রথমত, এটা আমাদের দেখায় যে টেকনোলজি বা প্রযুক্তি মাঝে মাঝে কতটা মারাত্মক অন্যায় একটা সুবিধা তৈরি করে দিতে পারে। দ্বিতীয়ত, আধুনিক ফাইন্যান্সের জগতে গতি হয়ে উঠেছিল সবচেয়ে বড় অস্ত্র। আর তৃতীয়ত, একটা ফেয়ার সিস্টেমের জন্য ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যে কতটা জরুরি সেটাও বোঝা যায়। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো, কয়েকজন সাহসী মানুষ যদি একজোট হয়, তারা চাইলে গোটা একটা ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করতে পারে আর তাতে পরিবর্তনও আনতে পারে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়: এমন একটা পৃথিবী যা কেবল গতির ওপর ভিত্তি করে তৈরি, সেখানে শেষ পর্যন্ত কারা আসলে পিছিয়ে পড়ছে? এটা কিন্তু আমাদের সবার ভেবে দেখার মতো একটা বিষয়।